তো এই যে আমার বিভিন্ন টাইপের ডেটাগুলো, বিভিন্ন ক্যাটাগরিতে যখন আমরা ডেটাগুলোকে আমরা বসাচ্ছি, তখন এই ডেটাগুলো যখন অ্যানালাইসিস করতে হয় বা করার প্রয়োজন হয়, তখন আমরা মূলত প্রথমত আমরা কার কাছে যাই? আমরা কি একজন ডেটা অ্যানালিস্টের কাছে যাই নাকি একজন ডেটা সায়েন্টিস্টের কাছে যাই? হ্যাঁ, জি। ঘটনা আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোর একটা কমন প্র্যাকটিস আছে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে DIKW পিরামিড বলা হয় এটাকে। সেটা হচ্ছে ডাটা, ইনফরমেশন, নলেজ এবং হচ্ছে উইজডম। একদম যে আপনি যে কথাগুলো বললেন যে মেশিনের যে ডাটা, ইনভেন্টরির ডাটা, তারপরে হচ্ছে আমার যে সাপ্লাই চেনের ডাটা, মার্কেটের ডাটা, তারপরে হচ্ছে মেনটেনেন্সের ডাটা, এই ডাটাগুলো হচ্ছে একদম প্রতিটা ডাটাই হচ্ছে জেনারেট হচ্ছে এবং একটা সার্ভার বা একটা সেন্ট্রাল পয়েন্টে এসে জমা হচ্ছে। ঠিক আছে, যে একটা মেশিন কতক্ষণ রান করতেছে, মেশিনটা কতক্ষণ স্টপ ছিল, মেশিনটা কতক্ষণ হচ্ছে মেনটেনেন্সের আন্ডারে ছিল, তারপরে হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি ডাটাগুলো কি, কোয়ালিটি যে মেজারমেন্ট গুলো, সেই মেজারমেন্টের প্রতিটা সময় তার ডাটাগুলো এইভাবে প্রতিটা ডাটা পয়েন্ট, প্রতিটা পয়েন্টই কিন্তু সার্ভার বা সেন্টার পয়েন্ট গুলোতে এসে জমা হচ্ছে। তারপরে হচ্ছে সেই ডাটাগুলোকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। এখন ডাটাগুলোকে যখন অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা হচ্ছে একটা ইনফরমেশন জেনারেট করব, যে আমরা এটার ভিতরে কি হচ্ছে এটা জানার চেষ্টা করব। যখন আমি ইনফরমেশন জেনারেট করব, সেই ইনফরমেশনটা আমাকে হচ্ছে একটা নলেজ দিবে যে হোয়াই, যে কোনো কিছুতে হোয়াই এর অ্যান্সারটা আমাকে দিবে। ঠিক আছে, যেরকম আমরা হচ্ছে যে কোনো কিছু অ্যানালাইসিস করতে হলে 5 হোয়াই অ্যানালাইসিস করি, মানে 5 বার কোশ্চেন করি, হোয়াই হোয়াই হোয়াই। তো একটা সিস্টেমকে 5 বার কোশ্চেন করলে মোটামুটি ওই সিস্টেম থেকে অ্যান্সার চলে আসে যে আর রুট কজটা কি। এই যে একটা রুট কজ, আমি যে শব্দটা বললাম, এই রুট কজটা অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আমার ওর ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ইনফরমেশনে জেনারেট করতে হবে। যখন আমি ইনফরমেশনে জেনারেট করতে পারবো, তখন সেই ইনফরমেশনটা হচ্ছে নলেজে কনভার্ট হবে। আর যখনই সেটা নলেজে কনভার্ট হবে, তখনই আমি সেখান থেকে অ্যাপ্লিকেশন পাবো, উইজডমটা পাবো, যে আমি কিভাবে এটা জেনারেট করব। তো এখানে যে আপনার কোশ্চেনটা ছিল যে অ্যানালিস্ট নাকি সায়েন্টিস্ট, এখন ওই বিজনেস অ্যানালিস্টের মতো এখানেও ডাটা অ্যানালিস্ট যারা, মূলত অ্যাপ্লিকেশন ফিল্ডে অ্যানালিস্টেরই কাজ থাকবে বেশি। যারা অ্যানালিস্ট হবে, যারা হচ্ছে যে মানে ডাটা অ্যানালাইসিস করার নো হাউটা থাকবে যার, সে হচ্ছে ডাটা তার সার্ভার থেকে ডাটাটা তার প্রয়োজনীয় ডাটাটা জেনারেট ডাউনলোড করবে বা তার সিস্টেমে আনবে, দেন সিস্টেম থেকে সে ডাটাটাকে অ্যানালাইসিস করে তার যে স্টেক হোল্ডার যারা থাকে, সেটা স্টেক হোল্ডার হতে পারে ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার হতে পারে যে তার টিমমেট বা ওই সিস্টেমের যে হচ্ছে ইউজার, সে তার কাছে সে প্রোভাইড করবে। আর ডাটা সায়েন্টিস্টের ডিমান্ড অবশ্যই বেশি, কিন্তু কিন্তু হচ্ছে যে ডাটা সায়েন্টিস্টের দেখা যাবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে আমার ডাটা সায়েন্টিস্ট লাগতেছে, যে আমার ডিজাইন আমার কোন মেথডে আমি অ্যানালাইসিস করব, সেই মেথড, অনেকগুলো মেথড চেক করে আমি মেথডটাকে ফিক্সড করে দিলাম যে হ্যাঁ আমার ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা হ্যাঁ ট্রায়াল মেথডে। তারপরে যে আমি কোন অ্যালগরিদম ইউজ করব, আমি কি রেইন ফরেস্ট র্যান্ডম ফরেস্ট অ্যানালাইসিস করব নাকি ডিসিশন ট্রি দিয়ে আমি অ্যানালাইসিস করব, আমি হচ্ছে রিগ্রেশন মডেল অ্যানালাইসিস করব, সেটা কিন্তু সে হচ্ছে ডাটা সায়েন্টিস্ট ফিক্সড করবে। তার মানে দেখা যাবে ডাটা সায়েন্টিস্ট হচ্ছে আলটিমেটলি আপনাকে ডাটা অ্যানালিস্ট হলো দিন শেষে, মানে আপনি যখন সিনিয়র হবেন, যখন আপনি হচ্ছেন দীর্ঘদিন অ্যানালিস্টের কাজ করবেন, আপনাকে কিন্তু ডাটা সায়েন্টিস্টের রোলটা প্লে করতে হবে। ওইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটু ম্যানেজারিয়াল টাইপের, ম্যানেজারিয়াল রোল, অথবা বলতে পারেন টিম লিডার রোল। কিন্তু যখন টিমে আপনি জাস্ট শুরু, তখন কিন্তু আপনি ডাটা সায়েন্সের নলেজ থাকলেও আপনাকে কিন্তু রোল প্লে করতে হবে অ্যানালিস্টের, মানে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে যে আমার ডাটা আসছে, আমাকে হচ্ছে আমার ডাটা যে সায়েন্টিস্ট আছেন উনি আমাকে যে মেথড দিয়ে দিচ্ছেন, ওই মেথড অনুযায়ী আমি হচ্ছে এখানে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমি হচ্ছে এটা আমার স্টেক হোল্ডারদের কাছে হচ্ছে এটা প্রেজেন্ট করব। এখানে হ্যাঁ, জি জি, সেক্ষেত্রে হচ্ছে আপনি রোল প্লে করার জন্য ডাটা অ্যানালিস্ট দিয়ে আপনি শুরু করতে পারেন যারা শুরু করতে চাচ্ছে, কিন্তু তাকে কিন্তু যদি মানে একদম সর্বোচ্চ শিখরে যেতে হয়, তাকে কিন্তু অবশ্যই ডাটা সায়েন্সের যে টুলস গুলো আছে সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে। এবং এখান থেকে কিন্তু আরেকটা পাথও ক্রিয়েট হয়ে যায়, যেমন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা, মানে আসলে হ্যাঁ সবাই কিন্তু মানে সবার সাথে কানেক্টেড, মানে এমন না যে টোটালি আলাদা একটা ডোমেইন। ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো কিন্তু ওভারল্যাপিং ডোমেইন। আপনি ডাটা সায়েন্সের যদি
মোর টেকনিক্যাল হন তাহলে ডাটা সায়েন্স দিয়ে শুরু করতে পারেন, শুরু করার পর যে কোনো দিকে মুভ করা যাবে। অথবা যে আমি ফার্স্ট যে আছি ওকে আমি ডাটা অ্যানালিস্ট, মানে আমি হচ্ছে গিয়া অ্যাপ্লিকেশনটা দিয়ে আগে শুরু করলাম, দেন হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে আমার নলেজটাকে আরো বেশি সমৃদ্ধ করে আমি ডাটা সায়েন্টিস্টের যে রোল সে রোল প্লে করতে পারি। সুতরাং এখানে কিন্তু মানে যে কোনো একটা রোলে কেউ যদি ইনভলভ হয় বা যে কোনো একটা জায়গায় যদি তার নলেজটা লার্নিং শুরু করে, সে কিন্তু প্রয়োজন অনুযায়ী এবং হচ্ছে ইন্ডাস্ট্রির মানে যে প্রয়োজন স্কোপ সেই অনুযায়ী কিন্তু সে হচ্ছে চেঞ্জ করতে পারবে তাকে। রাইট, ওকে। সো মূলত আমরা এই বিষয়টা যখন এখন জানতে পারলাম, তাহলে এখন এখান থেকে আমরা একটা সামারি যদি টানি যে ডেটা সায়েন্সের আমরা অনেক ধরনের জবের প্রসপেক্ট দেখি বা এগুলোর জবের আমরা ক্রাইটেরিয়া দেখি। তো এগুলোর যে ট্র্যাক গুলো আছে সেই ট্র্যাক গুলোর মধ্যে আমরা ডেটা অ্যানালিস্ট দেখি, বিজনেস অ্যানালিস্ট দেখি, ডেটা সায়েন্টিস্ট দেখি, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। অর্থাৎ আপনি যখন একটা ডেটা সায়েন্সের ফুল প্রজেক্টে যখন আপনি দেখবেন, একটা লার্জ স্কেলে যখন আপনি এটাকে কল্পনা করবেন, তখন দেখবেন যে আপনার র ডেটা থেকে যখন আপনি একটা ডেটাকে নিয়ে আসা শুরু করবেন, ফার্স্ট স্টেপটা কিন্তু একজন ডেটা অ্যানালিস্ট করবে। সে কাজটা করবে কি, এই র ডেটা থেকে ডেটাগুলোকে সে সাজাবে, সে ডেটাগুলোকে লেবেলিং করবে, এখানে আউটলায়ার থাকবে, এখানে বিভিন্ন মিসিং থাকবে, এগুলো হ্যান্ডেল করতে হবে। সেই ডেটাগুলো আমার যে নির্দিষ্ট একটা অবজেক্টিভ থাকবে, আমার কোম্পানি আমাকে যে অবজেক্টিভটা দিবে যে আমাকে এইভাবে আমাকে ডেটাগুলোকে অ্যানালাইজ করে বের করে দাও, তখন আমাকে করতে হবে ওই হিসাবে আমার ডেটাগুলোকে সেগ্রিগেট করতে হয়, ডেটাগুলোকে ফিল্টার করতে হয়, ডেটাগুলোকে ফরম্যাটিং করতে হয়, ডেটাগুলোকে সাজিয়ে তারপর সেটাকে একটা রিফাইন্ড ফরম্যাটে আনতে হয়। এবং এই কাজগুলো করবে কি, কে করে? মূলত একজন ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট এই জিনিসটাকে রিপোর্ট আকারে রেডি করে। সো কোর নলেজটা কিন্তু এখান থেকে চলে আসে। আর এখানে যেহেতু এটা মূলত অ্যাপ্লিকেশন বেসড একটা জব প্রোগ্রাম, বা এই জব গুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন বেসড। সো আমার হাতে ডেটা যখন থাকবে তখন আমি সাথে সাথে এটাতে ঝাঁপায় পড়তে পারবো। এবং আমার কি কি দরকার এখানে? টুলস হিসেবে এক্সেল দরকার, পাওয়ার বিআই দরকার। আমার ডেটাগুলো যখন অনেক বেশি থাকবে, যখন এটা আমার লোকাল সার্ভার বা একটা আমার গ্লোবাল সার্ভারে থাকবে, তখন সেখান থেকে ডেটাগুলোকে পুল করে এনে সেই ডেটাগুলো থেকে আলাদা অন্যান্য বিষয়গুলোকে যখন আমরা অন্যান্য ফিল্টারিং বা অন্যান্য যে ফরম্যাটিং কাজগুলো করার জন্য এসকিউএল সার্ভারটা আমরা ইউজ করি, এবং মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ অথবা নোস্কুয়েল আমরা ইউজ করি ভিজুয়ালাইজেশন বা ভিজুয়াল ওয়াইজ দেখার জন্য। এগুলো করার পর যখন আমরা এই কাজগুলো করি, তখন এক্ষেত্রে একটা মাঝখানে কাজ করে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। সে আবার ওখানের মধ্যে কি করে? এই যে ইটিএল এর কাজটা করে, ডেটাকে হচ্ছে বিভিন্ন সিকিউরিটি পার্সপেক্টিভে সিকিউরিটি কনসার্ন হিসেবে সে এখানের মধ্যে রাখে, বা ওই ডেটাগুলোকে সে ইটিএল করার মাধ্যমে ডেটাগুলোকে একটা নির্দিষ্ট টপিক অনুযায়ী অথবা সেটার অবজেক্টিভ অনুযায়ী সেগুলোকে সে সাজায়। আবার এই কাজগুলোর সাথে কি থাকে? একজন ডেটা সায়েন্টিস্ট যে কিনা সুপারভাইজ করে বিষয়টা, যে এখানে কোনটার পর কোন কাজটা হচ্ছে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, কাইন্ড অফ একটা ম্যানেজিয়াল পোস্টের মতন, সিনিয়র পোস্টের মতন। এবং আবার এর মাঝখানে টেকনিক্যালি সে হচ্ছে পুরো জিনিসটাকে অবজার্ভ করবে, পুরো জিনিসটাকে মেনটেন করবে, এবং সেখানে সে বিভিন্ন আইডিয়া দিবে যে হ্যাঁ তুমি এই কাজটা এইভাবে করো, এইভাবে করো, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটা থেকে একটা ভালো আউটকামে নিয়ে আসো। এবং এইখানে কিন্তু আবার যেটাকে যখন রিফাইন করা হবে, তখন কিন্তু আবার এই কাজটা চলে যাবে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাছে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কিন্তু র ডেটা নিয়ে কাজ করবে না, এটার কাজ কিন্তু অলরেডি ডেটা অ্যানালিস্টের কাজ। সেই কাজটা যখন শেষ করে আনবে, রিফাইন করে আনবে, এবার হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এইভাবে হাতটাকে এইভাবে পোস্টটা দিয়ে বলবে ওকে ফাইন, আমার কাছে এবার ডেটা আসছে, এবার আমার কাজ হচ্ছে এখন আমি আমার যে অবজেক্টিভ, যে আমি কোনটা আসলে প্রেডিক্ট করব, কোনটাকে ফোরকাস্ট করব, বা আমি কোনটাকে আমি হচ্ছে কোন কোন ধরনের আমার ফিচার থাকবে, কোন ফিচার গুলোকে নিয়ে আমি মূলত কাজ করব। তো দেখা যায় যে আমার কাছে ডেটা আছে লাইক 20টা 30টার মতো ফিচার। ফিচার মানে হচ্ছে এখানে কলাম, যারা নতুন এখানের মধ্যে তাদেরকে আমি বলে রাখি, ফিচার মানে হচ্ছে এখানের মধ্যে কলাম। তো বিভিন্ন কলামের যে ডেটা গুলো থাকবে, লাইক ধরেন আপনি যদি কোয়ালিটি কন্ট্রোলের ডেটা বলেন, তাহলে সেক্ষেত্রে একটা প্রোডাক্টের ওয়েট, একটা প্রোডাক্টের কালার কম্বিনেশন, ওটার হচ্ছে শেপ, ওটার অন্যান্য যে লেংথ, উইডথ, অথবা ওটার কত টেম্পারেচারে সে এটা সাস্টেইন করতে পারে, এরকম অনেক ধরনের
ধরেন আপনার মেইনটেনেন্স রিলেটেড ডেটা অথবা প্রোডাক্টের কোয়ালিটি রিলেটেড ডেটা থাকতে পারে। এখন বিষয়গুলো হচ্ছে যখন অনেকগুলো ডেটা থাকবে তখন এখান থেকে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা প্রেডিক্ট করতে চাই বা যেটাকে আমি আসলে বের করতে চাচ্ছি, প্রেডিক্ট করা, ফোরকাস্ট করা, বা একটা নেক্সট নেক্সট 3 মাসে আসলে আমি কোথায় যেতে যাচ্ছে আমার কোম্পানিটা, বা আমি আমার প্রোডাক্টটাকে কিভাবে আমি আগাবো নেক্সট 3 মাসে, সেলস থেকে শুরু করে অন্যান্য যে কোনো সেক্টরে, তখন আসলে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মডেলটা তৈরি করে। এবং তার কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একদম কোর নলেজ জানা জরুরি। একদম ওই ধরনের ভাষা নলেজ দিয়ে কিন্তু সে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কখনো হতে পারবে না। তো ডেটা সায়েন্সের বা ডেটা সায়েন্টিস্টের একটু ইমিডিয়েট জাস্ট এক স্টেপ পিছনে যদি বলি, ঘটনাটা ঘটবে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের হাতে। এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজটা শেষ করার পরে চলে যাবে সেটা একজন ডেটা সায়েন্টিস্টের হাতে। সে তখন এইটাকে অর্গানাইজ করবে, পুরোটা দেখবে, চেক করার পরে ফাইনালি তখন বলবে আচ্ছা এইভাবে আমি আলটিমেটলি এরকম একটা রেজাল্ট পেতে পারি বা এরকম একটা প্রেডিকশন পেতে পারি। ঠিক না সাকিব ভাই? জি, মানে মেশিন আচ্ছা লার্নিং এর কিন্তু হচ্ছে আউটপুট নিয়ে কাজ করবে, বা একদম ফাইনাল যে আমার নতুন প্রোডাক্ট বা যে বললেন যে প্রেডিক্ট করা, এগুলো নিয়ে কাজ হ্যাঁ, করবে। আচ্ছা, ইর্তিজা চৌধুরী একটা কোশ্চেন করেছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইউজেসটা ডেটা স্ট্রাকচারে কেমন হয়? হ্যাঁ, পাইথন তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো ইউজ তো অবশ্যই আছে। এটা ইউজ অবশ্যই আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে ওনারই আরেকটা কোশ্চেন যে আই এম ভেরি নিউ অ্যাট পাইথন। ওকে, একদম উনি বিগিনার লেভেলে আছেন, স্টার্টেড লার্নিং পাইথন রিসেন্টলি, that's why I am asking this question. It will be available inside if I get an answer to the query. The video is so insightful. Okay, thank you so much, Irtiz Chaudhary. I'm actually answering your question. The thing is যে পাইথন এটার যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে এটাকে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে তৈরি করা হয়েছে, এটা মোস্টলি হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টাইপের। এবং এখানে আমরা মূলত যেই জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ডেটা নিয়ে কাজ করি। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এখানে যেই লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলো খুবই হ্যান্ডি। এবং ডেটা স্ট্রাকচারের মতো যে সকল একটু ভেগ টাইপের কনসেপ্ট বা একটু কমপ্লেক্স টাইপের কনসেপ্ট, যেগুলো সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তারা এই জিনিসটা ভালো বলতে পারবে, আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ওই ডেটা স্ট্রাকচারের যে অংশটুকু, যেটা একটু ভয়ের একটা কারণ যে আসলে এটা বিষয়টা কি, এখানে ডেটাগুলো কিভাবে সাজানো থাকবে, ডেটাগুলোকে কিভাবে কানেক্ট করতে হবে, এই পুরো জিনিসটা পাইথনে খুব সুন্দর করে বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে আমাদেরকে হেল্প করছে, যে ওই লাইব্রেরিটাকে ইউজ করে খুব সহজে আমরা ডেটাগুলোকে একটার সাথে একটা কানেক্ট করতে পারি। এবং বিভিন্ন কলামের ডেটাগুলোর সাথে আমরা এটাকে অ্যাড করা, ডিলিট করা, রিমুভ করা, সাবস্ট্রাক্ট করা, রিপ্লেস করা এবং আরো অন্যান্য কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পান্ডাসকে মূলত আমরা ইউজ করি। পান্ডাস দিয়ে কিন্তু এই কাজটা আমরা করি। সো বেস্ট অফ লাক ইর্তি চৌধুরী। পাইথনের বেসিক যে সকল আপনার নলেজ গুলো আছে সেগুলো আস্তে আস্তে গেইন করা শুরু করেন। and if you want you can go to our ইউটিউব চ্যানেল, ওখানের মধ্যে আমাদের পাইথনের কিছু বেসিক ভিডিও আছে এবং এগুলো খুবই হেল্পফুল, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে, আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ওখানে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব নিয়ে অনেকগুলো ভিডিওস দেওয়া আছে, ফ্রি ভিডিও গুলো, ওগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে হচ্ছে যে এই সাকিব ভাই, যে উনি তো পাইথনের বলছে যে হচ্ছে খুব নুব, কিন্তু পাইথনটা হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আসলে এখন অনেক কান্ট্রিতে হচ্ছে প্রাইমারি স্কুলে শেখায়। সো আমি মনে করি না যে পাইথন খুব কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। আর ডাটা এটা খুবই ইজি টু ইউজ, ইজি টু লার্ন। আর ডাটা সায়েন্সের জন্য যে পাইথনের যে অংশটা ইউজ হয়, যে আপনি তো অলরেডি বলে ফেললেন যে অনেক মানে টাফ জব অনেক সহজ, মানে ইজি করা হয়েছে লাইব্রেরিগুলোর মাধ্যমে। যদি আমাদেরকে এগুলো হচ্ছে ম্যানুয়ালি লিখতে হতো তাহলে আসলে ওই মানে সি সি প্লাস এর মতো অবস্থা হয়ে যেত। তো যেটা হয়েছে যে এখন আমাদেরকে কিন্তু এই সুবিধাটা হচ্ছে লাইব্রেরিগুলো খুব শক্তিশালী লাইব্রেরি। সো আমাকে ফোকাস থাকতে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর বেসিক কনসেপ্টের উপরে, যে আমার স্ট্যাটের বেসিক কনসেপ্ট কিংবা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর বেসিক কনসেপ্টে আমাকে এখানে পাইথনে কিন্তু খুব বেশি এখানে আমাকে মানে মনোযোগ দিতে হচ্ছে না। ঠিক আছে, তো এই পাইথন শেখা নিয়ে আপনার কোনো ভয় নাই আশা করি। আমাদের সাকিব ভাই অলরেডি বললেন যে একাডেমির যে ইউটিউব চ্যানেলে পাইথনের বেসিক কোর্সগুলো দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন।
আর হচ্ছে যে ডাটা সায়েন্সের জন্য মানে পাইথন তো আসলে একটা বড় ল্যাঙ্গুয়েজ। পাইথন দিয়ে হচ্ছে গেম করা যায়, গেম বানানো যায়। পাইথন দিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিন বানানো যায়, ওয়েবসাইট বানানো যায়। তো আপনি হচ্ছেন গিয়া যদি সবকিছু করা যায় পাইথন অ্যানালাইসিসের দিয়ে। হ্যাঁ অ্যানালাইসিসের অংশ থাকেন, তাহলে পাইথন ফর ডাটা সায়েন্স বা পাইথন ফর ডাটা অ্যানালিস্ট এই অংশে থাকবেন। ওই পাইথনের সাগরে হারায় গেলে হচ্ছে গিয়ে পাইথন শেখাটা অনেক টাফ হয়ে যাবে। পাইথন ফর ডাটা অ্যানালাইসিস অর পাইথন ফর ডাটা সায়েন্স অথবা পাইথন ফর মেশিন লার্নিং, জাস্ট এই অংশটার মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করবে। রাইট, ওকে। সো আমি যদি আর কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এখানে করতে পারেন। সো আমরা আজকে আনসার আচ্ছা, দিব সেই আর কোশ্চেনগুলো। আমি সাকিব ভাই কয়েকটা জিনিস একটু আমাদের অডিয়েন্সের বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে যে ডাটা সায়েন্সের যে ইউজটা এখন বর্তমানে আমাদের যে বেসিক যে ইউজটা আছে, আমরা অনেকেই এই জায়গাটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমরা যদি আমি আজকে যাদের অডিয়েন্সদের যেই সেগমেন্ট নিয়ে কথা বলতেছি, তারা মোস্ট প্রবাবলি হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ার, নট সিএসসি অথবা নট স্টেটের স্টুডেন্ট, তারা অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তাদের জন্য ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিস্ট কতখানি প্রয়োজন, মানে শিখাটা কতখানি প্রয়োজন, আমি তাদের জন্য কয়েকটা জিনিস অ্যাড করব। যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ডাটা ডাটা নিয়ে কাজ করতে হয় কোয়ালিটি ম্যানেজমেন্টে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বিভিন্ন কোয়ালিটি চার্ট গুলা ইউজ করি। যে কোয়ালিটি চার্ট গুলা কিন্তু কোনো না কোনো ডাটা সায়েন্টিস্ট তৈরি করে দিয়েছে, যে ওর একিউএল কত হবে, ঠিক আছে, কত হলে এটা হচ্ছে আমি পাস করব, কত হলে ফেল করব। এটা আমি কি করতেছি, অন্যের একটা চার্ট বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা চার্ট আমি ইউজ করতেছি। কিন্তু আমি যদি এখানে অ্যানালাইসিসটা আমি ভালো জানি, ঠিক আছে, আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজস্ব স্ট্যান্ডার্ড সেট করতে পারবো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে। সো কোয়ালিটি কন্ট্রোলে ডাটা সায়েন্সের ইউজটা খুব ভাস্ট। এখন এখানে হচ্ছে আমাদের ম্যান পাওয়ারের, স্কিল ম্যান পাওয়ারের খুবই অভাব। তো যারা অন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তারা যদি ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিস্টের উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন, এই কোয়ালিটি কন্ট্রোলে, মানে এটা একদম রেডি ফিল্ড, অলরেডি ইউজ হয়। আপনি শুধু স্কিলটা থাকলে কিন্তু আপনি এই ফিল্ডে খুব ভালো হচ্ছে একটা মানে আউটপুট দিতে পারবেন এবং নিজেও খুব মানে নিজেকে হচ্ছে স্টেবল করতে পারবেন কোম্পানিতে, যে আমি হচ্ছে একটা ভালো স্কিলড পার্সন।